অবস্থান কোথায়? ভারতের অবস্থান যদি আমরা দেখি বিশ্বের মধ্যে, বর্তমানে ভারতের অবস্থান এশিয়া মহাদেশের মধ্যে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের যে পুরো পৃথিবী আছে, পুরো পৃথিবীটা 7টি মহাদেশ এবং 5টি মহাসাগরে বিভক্ত। ওকে, 5টি মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর। তো 5টি মহাসাগর এবং এটা 7টি মহাদেশে বিভক্ত। 7টি মহাদেশ: উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা। এর ভিতরে ভারতের অবস্থান কোথায়? ভারতের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে। আর এশিয়া মহাদেশটা এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বড় মহাদেশ। বিশ্বের সবথেকে বড়, সবথেকে লার্জেস্ট মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এর ভিতরে আমরা ভারতকে পাবো। এবং সাথে সাথে মনে রাখবে, এই যে ভারত দেশটা আছে, এটাকে যদি আমরা পৃথিবীর কনটেক্সে দেখি, পৃথিবীর কনটেক্সে উত্তর পূর্ব গোলার্ধের মধ্যে আমাদের ভারত পড়ে। কিভাবে? দেখো, আমাদের যে পৃথিবী আছে, আমাদের পৃথিবীকে না কিছু রেখা এরকম 4টি ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে নিরক্ষরেখা, যেটা আমাদের পৃথিবীর একদমই মাঝ বরাবর বিস্তৃত হয়েছে। পৃথিবীর মাঝ বরাবর এটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে। নিরক্ষরেখা হচ্ছে একটা অক্ষরেখা। আমাদের পৃথিবীতে অনেকগুলো অক্ষরেখা আছে। অক্ষরেখার সর্বোচ্চ মান কিন্তু 90 ডিগ্রি হতে পারে। আর অক্ষরেখা যেটা সব থেকে বড় অক্ষরেখা, সেটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা। এটাকে আমরা অনেক সময় বিষুব রেখাও বলি। যেহেতু এটা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করছে, এই কারণে এটাকে বিষুব রেখা বলা হচ্ছে। বিষুব কথার অর্থই হচ্ছে সমান। তো উত্তর এবং পূর্ব গোলার্ধে ভাগ করছে নিরক্ষরেখা। তেমনি আমাদের পৃথিবীকে কিছু কিছু রেখা এরকম উত্তর দক্ষিণে বেষ্টন করে রেখেছে, যেটার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। তো সেরকমই একটা দ্রাঘিমা রেখার নাম হচ্ছে মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা মানে হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা। এই দেখো 0 ডিগ্রি দ্রাঘিমা এটাকে বলা হচ্ছে। তোমরা নিশ্চয়ই ছোটবেলাতে পড়েছো যে লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে এই কিন্তু 0 ডিগ্রি মূল মধ্য রেখাটা বিস্তৃত হয়েছে, তাই না? তো এই 0 ডিগ্রি মূল মধ্য রেখা এটা একটা কিন্তু দ্রাঘিমা রেখা। তো দ্রাঘিমা রেখা অনুসারে পৃথিবীর আবার দুটি গোলার্ধ হচ্ছে, একটা হচ্ছে পূর্ব গোলার্ধ আর একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। তো পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধে বিভক্ত করছে মূল মধ্য রেখা, আর উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে বিভক্ত করছে নিরক্ষরেখা। আর আমাদের ভারত ভারত এই গোলার্ধের নিরিখে কোন গোলার্ধের মধ্যে পড়ছে? মূল মধ্য রেখার নিরিখে যদি আমরা দেখি, মূল মধ্য রেখার পূর্ব দিকে, এই কারণে এটা পূর্ব গোলার্ধ। আর যদি আমরা দেখি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত, এই কারণে আমরা বলবো এটা উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। পৃথিবী কোন গোলার্ধে তাহলে আমাদের ভারত আসছে? কি বলবো ডিয়ার স্টুডেন্টস? সকলে বলো। পৃথা, শাহিনা, আশরাফুন নেসা সকলে যুক্ত হচ্ছে, সায়ন্তিকা। এক্ষুনি ক্লাস স্টার্ট হয়েছে, শেষ পর্যন্ত সকলে দেখতে থাকো। ইম্পর্টেন্ট কিন্তু এরকম কিছু তথ্য নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হবে। কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তোমরা দেখতে পাবে। চলো, তো এখানে আমাদের ভারত থেকে একটা এরকম প্রশ্ন আসবে, ভারত কোন গোলার্ধের মধ্যে পড়ে? উত্তর পূর্ব গোলার্ধে পড়ে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ভারত বিশ্বের বুকে 7ম বৃহত্তম দেশ। বিশ্বের বুকে যদি আমরা দেশগুলোকে দেখি, বড় বড় দেশগুলোকে দেখি, সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, বিশ্বের সব থেকে লার্জেস্ট দেশ আয়তনের নিরিখে। তারপরে হচ্ছে কানাডা, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া। এই যে দেশগুলো আছে, এই দেশগুলোর পরে আমাদের ভারতের স্থান, অর্থাৎ আমাদের ভারত বিশ্বের 7ম বৃহত্তম দেশ। বিশ্বের বুকে বর্তমানে প্রায় 195টি কিন্তু দেশ আছে। পুরো বিশ্বে কতগুলি দেশ আছে? 195টি। তার ভিতরে সব থেকে বড় রাশিয়া ফেডারেশন, তারপরে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এবং 7ম স্থান হচ্ছে আমাদের ভারতের স্থান। এই লাইনটা থেকে তুলে প্রশ্ন দিতে পারে যে ভারতের অবস্থান বা ভারত বিশ্বের বুকে কততম বৃহৎ দেশ? 7ম। আচ্ছা, সব থেকে ক্ষুদ্রতম দেশের নাম কি? এটাও একটু জেনে রাখবে। পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ইউরোপ মহাদেশের একটা দেশ আছে ইটালি। ইটালির একটা শহর আছে রোম। সেই রোম শহরের মধ্যে একটা ছোট্ট দেশ আছে যেটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি এই দেশটা বিশ্বের সব থেকে ছোট দেশ। আয়তন মাত্র 0.44 কিলোমিটার,
অর্থাৎ 1 বর্গ কিলোমিটারও নয়, কিন্তু প্রায় 0.44 বর্গ কিলোমিটার মতো একটা ছোট্ট দেশ হচ্ছে এই ভ্যাটিকান সিটিটা। এর পরবর্তীতে বলা হচ্ছে ভারতের আয়তন। ভারতের আয়তন কতটা হবে? বলা হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ভারত বিস্তৃত আছে। তো ভারত কতটা এলাকা জুড়ে বিস্তৃত? 32,87,263 বর্গ কিলোমিটার। এর পরবর্তীতে বলা হচ্ছে বিশ্বের যদি আমরা পুরো ভূখণ্ডগুলোকে 100% ধরি, তার ভিতরে আমাদের ভারত শতাংশের নিরিখে কতটা এরিয়া জুড়ে আছে? 2.4% এরিয়া জুড়ে কিন্তু আমাদের ভারত আছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারত টোটাল কতটা এরিয়া জুড়ে আছে পুরো বিশ্বের বুকে। অলরাইট, এরপরে দেখো আমাদের যে ভারতবর্ষ আছে, এই ভারতবর্ষটাকে যদি তোমরা মনে করো একটা বক্সের মতো, মনে করো আমাদের এই ভারতটা একটা বক্সের মতো। এই ভারতে 4টে দিক থাকবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, বিভিন্ন দিকে কিন্তু আমরা ভারতকে বিভাজন করতে পারি। ভারতের এরকম 4টে খুব গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমে আমরা যদি দেখি, আমাদের ভারতের সবথেকে পশ্চিমতম দিক হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত গুহারমতি। আমাদের ভারতের পশ্চিম দিক এই যে গুজরাট রাজ্য, এই গুজরাট রাজ্যের গুহারমতিটা অবস্থিত। সবসময় মনে রাখবে একটা ম্যাপের উপরের দিকটা কিন্তু উত্তর হয়। তো উত্তরতম দিক কোন দিকে? ভারতের উত্তরতম দিক হচ্ছে একদমই ম্যাপের উপরের দিকে লাদাখে অবস্থিত আছে ইন্দিরা কল বলে একটা স্থান, ভারতের সবথেকে উত্তরতম বিন্দু। তারপরে একটা ম্যাপের নিচের দিক সবসময় কিন্তু সাউথ হয়। তো দক্ষিণতম বিন্দুর যদি কথা বলা হয়, আমাদের দক্ষিণতম বিন্দু দুটো আছে। একটা হচ্ছে আমাদের যে মূল ভূখণ্ড, আমাদের যে মেন ল্যান্ড, এই মেন ল্যান্ডের একটা কিন্তু দক্ষিণতম বিন্দু হয়, যেটাকে আমরা বলি কন্যাকুমারী। তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আছে কন্যাকুমারী, এটা আমাদের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। ওকে, কিন্তু এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। বিন্দু মানে আমাদের যে মেনল্যান্ড আছে, মেনল্যান্ড বলতে এই যে উপদ্বীপীয় ভারত, এই অংশটাকে আমরা সাধারণত মেনল্যান্ড বলছি। এছাড়াও আমাদের ভারতের আরো কিন্তু কিছু টেরিটরি আছে যেগুলো আমাদের মেনল্যান্ড থেকে অনেক দূরে অবস্থিত, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষা দ্বীপপুঞ্জ, এগুলো আমাদের মহাসাগরে অবস্থিত আছে। যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় আছে? বঙ্গোপসাগরে আছে। লাক্ষা দ্বীপপুঞ্জ কোথায় আছে? কোথায় আছে? আরব সাগরে আছে। তো এইগুলো কিন্তু আমাদের মূল ভূখণ্ডের বাইরে, মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থিত। তো সেই মূল ভূখণ্ড থেকে দূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে গ্রেট নিকোবর। ঠিক আছে, আন্দামান নিকোবরের একটা দ্বীপ আছে, সেটার নাম কি? গ্রেট নিকোবর। সেই গ্রেট নিকোবরে আমরা দেখতে পাবো একটা পয়েন্ট আছে ইন্দিরা পয়েন্ট। এটা হচ্ছে পুরো ভারতবর্ষের কিন্তু দক্ষিণতম বিন্দু হিসাবে পরিচিত। যেহেতু এটাও ভারতের একটা টেরিটরি কিন্তু মূল ভূখণ্ড থেকে দূরে অবস্থিত, এখানেই আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু আছে ইন্দিরা পয়েন্ট। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে। আচ্ছা, সো আমাদের ভারতবর্ষের এই 4টে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, 4টে নয় 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতরে ভারতের সবথেকে পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু। ইম্পর্টেন্ট প্রশ্ন হবে যে ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? কিবিথু হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। এই যে আমাদের ভারতবর্ষ আছে, ভারতবর্ষের একটা রাজ্য আছে অরুণাচল প্রদেশ বলে রাজ্য, এই রাজ্যটাকে আমরা অরুণাচল প্রদেশ বলি। আমার পেনের দিকে খেয়াল করো, অরুণাচল প্রদেশ রাজ্যটা, এই রাজ্যটাতে আমাদের ভারতের প্রথম কিন্তু সূর্য ওঠে। মানে সূর্য আমরা কি দেখি? পূর্ব দিক থেকে ওঠে। তো ভারতের প্রথম সূর্য কোথায় এসে পৌঁছায়? আমাদের অরুণাচল প্রদেশ রাজ্যে। আর সেই অরুণাচল প্রদেশ রাজ্যের একটা পয়েন্ট আছে যেটার নাম হচ্ছে কিবিথু পয়েন্ট, ভারতের সব থেকে পূর্বতম বিন্দু। বুঝেছো? এই হচ্ছে ভারতের 4-5টা পয়েন্ট। এই পয়েন্টগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসতে পারে। আচ্ছা স্যার, নামটা আরেকবার বলুন। স্যার, আমার বাড়ির কাছে নেটওয়ার্কের এত প্রবলেম যে আমি লাইভ ক্লাস করতে পারি না। কোনো ব্যাপার নয়, তুমি রেকর্ড ক্লাসে যুক্ত হবে। আর কি? আচ্ছা, নেক্সট দেখি। আচ্ছা, আনফরচুনেটলি আজকে আমি তোমাদের ক্লাসটা স্মার্ট বোর্ডে করতে পারলাম না। আমি অ্যাকচুয়ালি স্মার্ট বোর্ডে করার চেষ্টা করেছিলাম ক্লাসটা তোমাদের।
স্যার গুহারমতিটা কোথায় অবস্থিত, একজন জিজ্ঞাসা করেছে, পূজা। গুহারমতিটা গুজরাট রাজ্যে অবস্থিত, এটা গুজরাটে আছে। গুজরাট হচ্ছে আমাদের ভারতের সব থেকে পশ্চিমতম রাজ্য, বুঝেছো? আর কিবিতু হচ্ছে ভারতের সব থেকে পূর্বতম রাজ্য, অরুণাচল প্রদেশে অবস্থিত একটা পয়েন্ট। ইন্দ্রাকলের অবস্থান, ইন্দ্রাকলটা এইরকম একটা অবস্থানে আছে, এটা হচ্ছে আমাদের লাদাখ বলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, লাদাখ, এই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত আছে। আর কন্যাকুমারীর অবস্থান হচ্ছে তামিলনাড়ুতে, তামিলনাড়ুর সব থেকে দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, বুঝেছো? আচ্ছা, এরপরে দেখি, এরপরে আমাদের যে ভারতবর্ষ আছে, এই ভারতবর্ষের উপর দিয়ে অনেকগুলো কিন্তু রেখা বিস্তৃত হয়েছে। তোমরা যদি দেখো আমাদের ভারতবর্ষ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এর যদি বিভাজন দেখি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতবর্ষ 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। আর উত্তর দিক থেকে যদি আমরা দেখি, উত্তর দিক থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ থেকে শুরু করে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত ভারত বিস্তৃত। দেখো এত ডেপ থেকে তোমাদের প্রশ্ন আসবে না, তো এগুলো মুখস্থ করতে হবে না তোমাদের। তোমরা একটা জিনিস এখান থেকে মনে রাখবে, আমাদের যে ভারতবর্ষ আছে, ভারতবর্ষের উপর দিয়ে একটা দ্রাঘিমা রেখা গেছে। দ্রাঘিমা রেখাটির নাম হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, 82 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 82 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এই পূর্ব দ্রাঘিমাকে আমরা প্রমাণ দ্রাঘিমা বলি। প্রমাণ দ্রাঘিমা মানে কি? দেখো, প্রমাণ দ্রাঘিমা হচ্ছে সেই দ্রাঘিমাকে বলা হয় যেই দ্রাঘিমাটা কোনো একটা দেশের টাইম জোনকে নির্দেশ করে। বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন দ্রাঘিমা রেখাকে টাইম জোন হিসাবে বেছে নেওয়া হয়। আমাদের ভারতবর্ষের টাইম জোন কোনটি? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। এটা উত্তরপ্রদেশের একটা শহর আছে, প্রয়াগরাজ শহর, যেখানে গঙ্গা এবং তার প্রধান উপনদী যমুনা নদী মিলিত হয়েছে। সেই গঙ্গা যমুনার মিলনস্থল প্রয়াগরাজ, সেই শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, আমাদের ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা। এখন এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে কেন ভারতের প্রমাণ দ্রাঘিমা বেছে নেওয়া হয়েছে? দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমা এটাকে বেছে নেওয়া হয়েছে বিকজ অফ এটা ভারতের মাঝখান অঞ্চল দিয়ে কিন্তু বিস্তৃত, অর্থাৎ ভারতের প্রায় মাঝ বরাবর এটা আছে। ওকে, তো ভারত, এই যে ভারতবর্ষ আছে, ভারতবর্ষের পুরো একদমই আমরা যদি দেখি এরকম মাঝ বরাবর একটা কিন্তু রেখা গেছে, এটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি। ওকে, আচ্ছা, এই যে দ্রাঘিমা রেখাগুলো আছে পুরো বিশ্বের বুকে যদি আমরা দেখি, পুরো বিশ্বের বুকে দ্রাঘিমা রেখা হচ্ছে 181টি, যার মধ্যে 0 ডিগ্রি দ্রাঘিমাকে আমরা বলে থাকি মূলমধ্য রেখা। এই মূলমধ্য রেখাটা গ্রিনিচ বলে একটা শহরের উপর দিয়ে গেছে। কি শহর? গ্রিনিচ শহর, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি জিএমটি। অর্থাৎ গ্রিনিচ শহর উপর দিয়ে যে মূলমধ্য রেখা গেছে সেটা হচ্ছে গ্রিনিচ মেইন টাইম, অর্থাৎ পুরো বিশ্বের একদমই মাঝ স্থান বলা হয়ে থাকে ওই 0 ডিগ্রি মূলমধ্য রেখাকে। গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, এখানে দেখো গ্রিনিচ মেরিডিয়ান বলে একটা রেখা বিস্তৃত হয়েছে। তো এখন এই যে গ্রিনিচ আর আইএসটি, এর মধ্যে কিন্তু সময়ের কিছু পার্থক্য আমরা দেখতে পাই। সূর্য কোন দিক থেকে ওঠে? সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আমরা জানি। তো সূর্য যখন পূর্ব দিক থেকে উঠবে, সূর্য সেই দিক থেকে আস্তে 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 পশ্চিমের দিকে যাবে। তো তখন কিন্তু পূর্ব দিকে কি হবে? টাইমটা একটু এগিয়ে থাকবে। আমাদের এখানে যদি এখন 10টা বাজে, এখন হয়তো তোমরা যদি লন্ডনের দিকে দেখো, এখন কিন্তু সেখানে রাত হয়ে গেছে। ওকে, রাত হয়ে আছে মানে সেখানে এখনো সূর্য পৌঁছায়নি, মানে সেখানে এখনো রাত আছে। তো সূর্য যেতে 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 অনেক টাইম লেগে যাবে। তো এই যে গ্রিনিচ আর আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এর ভিতরে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত, এই কারণে এটা কিন্তু অনেকটা এগিয়ে। কতটা এগিয়ে? এটা কিন্তু গ্রিনিচ মেইন টাইম থেকে প্রায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এটা থেকে প্রশ্ন আসতে পারে যে এটা কতটা এগিয়ে। 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে গ্রিনিচ মেইন টাইমটা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা গ্রিনিচ মেইন টাইমের থেকে। ওকে, যেহেতু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময় দ্রাঘিমা এটা অনেকটা পূর্ব দিকে আছে, পূর্ব দিকে মানেই এগিয়ে থাকবে, যেহেতু পূর্ব দিকে সূর্য তাড়াতাড়ি উঠছে, তাই না? সো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলি তোমাদের এখান থেকেই, এই যে দ্রাঘিমা রেখাগুলো বলছিলাম, পুরো বিশ্বের বুকে আমরা বললাম কতগুলি? 181টি দ্রাঘিমা রেখা আছে, যার মধ্যে 0 ডিগ্রি দ্রাঘিমা, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম দ্রাঘিমা আছে। তো এর ভিতরে একটু জিনিস মনে রাখবে, আমি একটা নিউ স্লাইড এখান থেকে ক্রিয়েট করি। ওকে,
আশা করব দেখতে পাচ্ছ তোমরা আমাকে। দেখো এখানে এই যে 181টি দ্রাঘিমা আছে, এই দ্রাঘিমা রেখাগুলোর তুমি যদি একটা দ্রাঘিমা থেকে আরেকটা দ্রাঘিমাতে যাও তাহলে দেখবে প্রতি ডিগ্রি দ্রাঘিমাতে, প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। এটা একটু জেনে রাখবে, কতটা? 4 মিনিট। অর্থাৎ তুমি মনে করো একটা দ্রাঘিমা থেকে আরেকটা দ্রাঘিমাতে গেলে সেখানে কিন্তু 4 মিনিট টাইমের হেরফের হবে। তুমি যদি একটা দ্রাঘিমা থেকে পূর্ব দ্রাঘিমাতে যাও 4 মিনিট টাইম এগিয়ে যাবে, যদি একটা দ্রাঘিমা থেকে পশ্চিম দ্রাঘিমাতে যাও তাহলে 4 মিনিট টাইম কিন্তু পিছিয়ে যাবে। তো এখানে দ্রাঘিমার মধ্যে 1 ডিগ্রি দ্রাঘিমার মধ্যে টাইমের পার্থক্য কত? 4 মিনিট। ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের বিশ্বের উপর দিয়ে আমি যে বলছিলাম 181টি কি গেছে দ্রাঘিমা রেখা গেছে, আর দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি যে দ্রাঘিমা, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি, এই দ্রাঘিমাটা আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ এই যে দ্রাঘিমা রেখাটা আছে, এই দ্রাঘিমা রেখার তুমি যদি এক সাইডে যাও একটা তারিখ থাকবে, অপর এক সাইডে গেলে আরেকটা তারিখ থাকবে। অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা যেটা, অর্থাৎ 180 ডিগ্রি দ্রাঘিমাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলি। সেই 180 ডিগ্রি দ্রাঘিমা বা আন্তর্জাতিক তারিখ রেখাটা, এটা মাথায় রাখবে, কিন্তু বিস্তৃত হয়েছে মহাসমুদ্রের মধ্য দিয়ে। কেন মহাসমুদ্রের মধ্য দিয়ে? কারণ মনে করো কোন একটা দেশের উপর দিয়ে এটা যদি প্রবাহিত হয় বা একটা দেশের উপর দিয়ে যদি বিস্তৃত হয়, তাহলে একটা দেশে কিন্তু দুটো আমরা তারিখ দেখতে পারি। তো একটা দেশে যখন দুটো তারিখ হবে তখন সেই দেশ চালাতে অনেক অসুবিধা হবে। সেই কারণে এটাকে কিন্তু একটা সমুদ্রের উপর দিয়ে টানা হয়েছে, যে সমুদ্রটা এখানে ম্যাপে রাখা হয়নি, এইরকম একটা স্থান দিয়ে কিন্তু টানা হয়েছে। সমুদ্রটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের কাছে একটা সাগর আছে যেটাকে বলা হয় বেরিং সাগর, আর বেরিং সাগরের ওখানে অবস্থিত আছে বেরিং প্রণালী। এই বেরিং প্রণালীর মধ্য দিয়ে এটা বিস্তৃত হয়েছে। বেরিং প্রণালীর মধ্য দিয়ে বিস্তৃত। এখন বেরিং প্রণালীটা কি? প্রণালীটাই আসলে কি? প্রণালী হচ্ছে আমরা তাকেই বলি যখন মনে করো সংকীর্ণ দুটি অংশ, অর্থাৎ সংকীর্ণ দুটি ভূখণ্ডকে একটা সংকীর্ণ জলভাগ বিভক্ত করবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্রণালী। মনে করো এখানে তোমার হচ্ছে একটা ভূখণ্ড আছে আমাদের আন্দামান দ্বীপ, আর একটা হচ্ছে নিকোবর দ্বীপ, এদের মাঝখানে একটা সংকীর্ণ জলভাগ আছে। এই যে সংকীর্ণ জলভাগটা আছে, এই সংকীর্ণ জলভাগটাকেই আমরা কিন্তু বলবো প্রণালী। ওকে, বা এটাকে অনেক সময় চ্যানেল বলা হয়ে থাকে। যেমন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে একটা এরকম চ্যানেল দেখতে পাবো যেটার নাম হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করে। ওকে, তো তেমনি এশিয়া মহাদেশ এবং উত্তর আমেরিকা মহাদেশ, সেই দুটো দেশকে বা দুটো মহাদেশকে বিচ্ছিন্ন করেছে বেরিং প্রণালীটি। এশিয়া মহাদেশের একটা দেশ আছে রাশিয়া, আর উত্তর আমেরিকা মহাদেশের একটা দেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বেরিং প্রণালীটি। বুঝেছো? খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা একটু লিখে রাখবে। বেরিং প্রণালী কোন দুই স্থানের মধ্যে দিয়ে গেছে? এটা ইউএসএ এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করে। ওকে, এ পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? কারো কোথাও বুঝতে অসুবিধা? ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে বলে দিলে ভালো। হ্যাঁ একদমই বলবো, একদমই বলবো, দাঁড়াও সবকিছুর সময় আছে, একদমই বলে দেবো। নেক্সট, মুম্বাই রাজ্যটা কোথায় আছে বিবরণ দেবেন। রাজ্য পরিচিতি নিয়ে একটা আলাদা ক্লাস হবে। হ্যাঁ ফাহিম, রাজ্য পরিচিতি নিয়ে একটা আলাদা ক্লাস করব, সেদিন আমি আলোচনা করে দেব। আচ্ছা, এতক্ষণ যতটুকু পড়িয়েছি তার উপর দিয়ে কোনো প্রবলেম থাকলে বলো। চলো,
এরপরে দেখো কি বলা হচ্ছে, আরেকটা রেখা সম্পর্কে আমরা একটু পড়বো। সেই রেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। হোয়াট ইজ কর্কট ক্রান্তি রেখা? আমি একটু আগে বলছিলাম না, আমাদের যে পুরো পৃথিবীটা আছে, এই পুরো পৃথিবীর আমরা একটু আগেই দেখলাম, এখানে কি দেখলাম, যে পুরো পৃথিবীর উপর দিয়ে এরকম কিছু রেখা গেছে, যেগুলো পৃথিবীকে কিছু উত্তর দক্ষিণে কিছু পূর্ব পশ্চিমে বিভক্ত করেছে। যে রেখাগুলো আমাদের পৃথিবীকে এরকম গোল করে পেঁচিয়ে আছে পূর্ব পশ্চিমে, সেই রেখাগুলোকে আমরা বলে থাকি অক্ষরেখা। সেই রেখাগুলোকে কি বলা হয়? অক্ষরেখা। অক্ষরেখার মধ্যে সব থেকে বড় অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, যেটাকে আমরা বললাম পৃথিবীর একদমই মাঝ বরাবর বিস্তৃত নিরক্ষরেখাটা, যেটা আমাদের পৃথিবীকে কিন্তু দুটি সমানভাবে বিভক্ত করেছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে। তেমনি আরেকটা অক্ষরেখা আছে যেটা একটু উত্তর গোলার্ধে ঘেঁষে অবস্থিত আছে, সেই রেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এটা কত ডিগ্রি উত্তর অক্ষরেখা? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা অনেক সময় কর্কট ক্রান্তি রেখা বলি। অর্থাৎ 0 ডিগ্রি অক্ষরেখা মানে হচ্ছে নিরক্ষরেখা, তার থেকে আমরা একটু উত্তরের দিকে গেলাম, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা হয়ে গেল কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা আমাদের ভারতের প্রায় মাঝ বরাবর কিন্তু বিস্তৃত, আমাদের ভারতের একদম এরকম মাঝখান বরাবর বিস্তৃত হয়েছে, আর ভারতকে দুটি কিন্তু ভাগে বিভক্ত করেছে। কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। রাজ্যগুলো একটু জেনে রাখবে, যেগুলো হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। ওকে, সরি, ওকে। ওকে, বুঝতে পারছো? তো এইটা আমাদের ভারতের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে? ভারতের কিন্তু আমরা যদি দেখি একদমই মাঝখান বরাবর বিস্তৃত হয়েছে। এবং আমাদের ভারতকে দুটি ভাগে বিভক্ত করেছে। ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে এটা বিস্তৃত হয়, ইনক্লুডিং কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল। এরপরে যদি আমরা দেখি, আমাদের ভারতবর্ষের যে ওয়েস্ট বেঙ্গল বলে রাজ্যটা আছে, ওয়েস্ট বেঙ্গলের আবার 5টি জেলার উপর দিয়ে এটা যায়। ওকে, 5টি জেলা কি কি? 5টি জেলা হচ্ছে, আমি লিখে দেবো যখন রাজ্য পরিচিতি পড়াবো তখন কিন্তু লিখে দেবো ওয়েস্ট বেঙ্গলের 5টি জেলা কোন কোন জেলার উপর দিয়ে এটা বিস্তৃত হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, এরকম 5টা জেলার উপর দিয়ে এটা বিস্তৃত হয়েছে। ওকে, তো এখানে ভারত পরিচিতির ভিতরে এইটা খুব ইম্পর্টেন্ট, এই কর্কট ক্রান্তি রেখাটা। এবার একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো, আমাদের যে পৃথিবী আছে, এই যে পৃথিবী আছে, পৃথিবীর উপরে সূর্য কিন্তু বিভিন্ন ভাবে আলো দেয়, মানে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো পৃথিবীটা যখন সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরতে 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 সূর্য এক সময় একটা অবস্থানে এসে সূর্য আমাদের পৃথিবীর উপরে আলো দেয়, আবার এক সময় অন্য স্থানে একটা অবস্থানে গিয়ে আলো দেয়। মানে সবসময় একভাবে কিন্তু পৃথিবী আমাদের সূর্যের উপরে এক জায়গাতেই আলো দেয় না, যেহেতু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই কারণে এক এক সময় এক এক অবস্থানে কিন্তু সূর্য কি হয়? আলো দেয়। তো তো এখানে মনে রাখবে, যখন কর্কট ক্রান্তি রেখাটার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই সময়টাকে আমরা বলে থাকি কর্কট সংক্রান্তি। অর্থাৎ এই সময়টাকে বলা হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস, কি ডিয়ার স্টুডেন্টস? এর উপরে সূর্য যখন লম্বভাবে কিরণ দেবে তখন কি হবে? উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন তৈরি হবে। তো উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন, এই দিনটাকে আমরা কি বলছি? এই দিনটাকে আমরা বলে থাকি ডিয়ার স্টুডেন্টস কর্কট সংক্রান্তি। ওকে, খুব ইম্পর্টেন্ট। এখন এই কর্কট সংক্রান্তি কোন দিনে হয়ে থাকে? একটা প্রশ্ন সবার মনে থাকবে, তো একটু লিখে রাখবে, 21শে জুন বলে একটা দিন আছে, এই দিনটা হচ্ছে কর্কট সংক্রান্তি। তো কর্কট সংক্রান্তি কবে? 21শে জুন, দিনটা একটু মাথায় রাখবে। ওকে, খুব ভালো কথা। আচ্ছা,
এরপরে বলা হচ্ছে ভারতে মোট রাজ্যের সংখ্যা কতগুলি? 28টি। আমাদের যে ভারত আছে না, ভারতটা কিন্তু, ভারতের সংবিধান আছে, যে আমাদের ভারতের সংবিধান অনুসারে ভারতকে বলা হয়েছে ইন্ডিয়া শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ আমাদের ভারত হচ্ছে রাজ্য সমূহের সমষ্টি। অর্থাৎ ভারতে অনেকগুলো রাজ্য আছে, 28টি রাজ্য আছে, সেই 28টি রাজ্য নিয়ে কিন্তু আমাদের ভারত তৈরি হয়েছে। এই কারণে ভারতকে অনেক সময় বলা হয় যুক্তরাষ্ট্র, ভারতীয় যুক্তরাষ্ট্র। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র হয় না, মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি রাজ্য আছে, 50টি রাজ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হয়। তেমনি 28টি রাজ্য নিয়ে ভারত তৈরি হয়েছে, ভারতকে অনেক সময় কি বলা হয়? যুক্তরাষ্ট্র। ভারতের যে সিস্টেম, এটাকে আমরা ফেডারেল সিস্টেম বলে থাকি, মাফ করবে। ওকে, এছাড়া দেখো আমাদের ভারতবর্ষে কিছু অঞ্চল আছে যেগুলোকে আমাদের সেন্ট্রাল বা কেন্দ্র সরাসরি কিন্তু শাসন করে, সেই স্থানগুলোকে আমরা বলে থাকি কেন্দ্র শাসিত অঞ্চল। এরকম কেন্দ্র শাসিত অঞ্চল আমাদের ভারতে কতগুলি আছে জানো? 8টি আছে কেন্দ্র শাসিত অঞ্চল। ভারতের রাজধানী শহরের নাম হলো নিউ দিল্লি। অলরাইট, বুঝলো? তুহিন চক্রবর্তী, তপন, মকর সংক্রান্তি কত তারিখ? মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর। লিখে দেবো, সবকিছু লিখে দেবো, দাঁড়াও, ওগুলো নিয়ে আলাদা একদিন ক্লাস হবে। কোনো প্রবলেম? রোকিয়া সুলতানা, ঠিক আছে। ওকে, তো এই যে আমাদের ভারত, ভারত হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ। আমাদের ভারতবর্ষে, হ্যাঁ, 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম সব পড়বো, ঠিক আছে? রাজ্য পরিচিতির ক্লাসের দিন পড়বো, আজকে নয়। আমাদের যে ভারতবর্ষ আছে, এই ভারতবর্ষের 9টি প্রতিবেশী দেশ আছে। এটাও একটি ইম্পর্টেন্ট ভাবে জেনে রাখতে হবে, ভারতের প্রতিবেশী দেশ কতগুলি? 9টি প্রতিবেশী দেশ। কি কি? আমরা যদি ভারতের একদমই উত্তর পূর্ব দিকে যাই, এই উত্তর পশ্চিম দিকে যাই, তাহলে একটা দেশ দেখতে পাবো আফগানিস্তান। ভারতের পূর্ব দিকে আছে বাংলাদেশ, ভুটান, চীন, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো হচ্ছে ভারতের কিছু প্রতিবেশী দেশ। ওকে, এছাড়া তিব্বত বলে একটা অঞ্চল আছে, সেই তিব্বতটাও কিন্তু ভারতের প্রতিবেশী একটা দেশের মধ্যে পড়ে, কিন্তু তিব্বতটা বর্তমানে চীনের দখলে আছে। তিব্বতটা বর্তমানে কোনো স্বাধীন দেশ নয়, তিব্বত দেশটাকে চীন দখল করে রেখেছে। এই কারণে ম্যাপে দেখতে পারো চায়না আর ব্র্যাকেটে তিব্বত লেখা, ঠিক আছে? চায়না ব্র্যাকেটে তিব্বত, মানে তিব্বতটাকে চীন দখল করে রেখেছে, তো চীনের এটা বর্তমান টেরিটরি মনে করা হয়। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো ভারতের প্রতিবেশী দেশ কতগুলি? ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে তোমরা বলবে ভারতের প্রতিবেশী দেশ কিন্তু কি হবে? 9টি প্রতিবেশী দেশ। এই 9টি প্রতিবেশী দেশের মধ্যে আমরা যদি দেখি, এই দেশগুলি ভারতের সাথে স্থল বা সমুদ্র সীমানা ভাগ করে নেয়, কিন্তু কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে না, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, এরা হচ্ছে ভারতের সব প্রতিবেশী দেশ। এছাড়াও ভারতের আরো 2টি প্রতিবেশী দেশ আছে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এখানে শ্রীলঙ্কার, মালদ্বীপ আর অন্যান্য দেশের মধ্যে একটা পার্থক্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কি পার্থক্য? দেখো, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার আর চীন, এরা কিন্তু ভারতের সাথে সরাসরি ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে, স্থল বাউন্ডারি শেয়ার করছে, স্থল ভাগের সাথে এদের ভারতের সাথে বাউন্ডারি আছে। কিন্তু শ্রীলঙ্কার, মালদ্বীপের সাথে ভারতের কিন্তু স্থলভাগের বাউন্ডারি নেই। আগের দিন আমরা যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, তখন পড়েছিলাম ভারতের কিন্তু এই যে ভূখণ্ড দেখতে পাচ্ছ, ভূখণ্ড ছাড়াও সমুদ্রের দিকে কিন্তু 12 নটিক্যাল মাইল কিন্তু আমাদের ভারতের কি আছে? সীমানা আছে। তো ভারতের যে মূল সীমানা আছে, ল্যান্ড আছে, ভূখণ্ড আছে, ভূখণ্ড ছাড়াও সমুদ্রের দিকে 12 নটিক্যাল মাইল কিন্তু ভারতের কি আছে? জলসীমা আছে। তো সেই জলসীমার সাথে কিন্তু সীমানা আছে শ্রীলঙ্কা। তো এখানে জেনে রাখবে কি বলছি, মালদ্বীপ আর শ্রীলঙ্কা, মালদ্বীপ ও শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে ভারতের
জল সীমানা আছে, স্থল সীমানা নেই। কি আছে? জল সীমানা আছে। ইম্পর্টেন্ট ভাবে এটা একটু খাতায় তুলে রাখবে, কোন দেশের সাথে ভারতের জল সীমানা, এটার সাথে আছে। নেক্সট হচ্ছে আমাদের যে দেশগুলো আছে ভারতের প্রতিবেশী, সেটা কোনটা কোন দিকে আছে দেখো, পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং মায়ানমার ভারতের পূর্ব দিকে অবস্থিত আছে। বাংলাদেশ এবং মায়ানমার ছাড়াও ভারতের পূর্ব দিকে আরো কিছু জিনিস আছে, যেমন একটা সমুদ্র আছে যার নাম হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর ভারতের কোন দিকে আছে একটু জেনে রাখবে, বঙ্গোপসাগর কিন্তু ভারতের পূর্ব দিকে আছে। বাপি বলছে 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1.8 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে 1.8 কিলোমিটার। ওকে, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ মায়ানমার ছাড়াও বে অফ বেঙ্গল বা যেটাকে বঙ্গোপসাগর বলি, সেটা কিন্তু আমাদের ভারতের কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। দেখো ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত আছে পাকিস্তান এবং আফগানিস্তান। এই স্থানটাকে আমরা ভারতের উত্তর পশ্চিম দিক বলি। আফগানিস্তান এবং পাকিস্তানের মতো দেশগুলো এই দিকে অবস্থিত আছে। নেক্সট, উত্তর দিকে আছে নেপাল, ভুটান এবং চীন। ভারতের উত্তর দিকে চীন আছে, নেপাল আছে, ভুটান আছে। এর ভিতরে নেপাল এবং ভুটানের মতো দেশের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সীমানা আছে। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ তিনটে দেশের সাথে সীমানা শেয়ার করে, বাংলাদেশ, নেপাল এবং ভুটান, তিনটে দেশের সাথেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সীমানা আছে। দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ভারতের দক্ষিণ দিকে কি কি দেশ আছে? শ্রীলঙ্কা আর মালদ্বীপ। ওকে, এরপরে চলো এই দেশগুলো সম্পর্কে একটু ডিটেলস দেখা যাক। মায়ানমার বলে যে দেশটা আছে আমাদের ভারতের কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। তো মায়ানমার দেশটা রাজধানীর নাম হচ্ছে নেপিদো এবং এদের মুদ্রার নাম হচ্ছে কিয়াত। মায়ানমারের মুদ্রার নাম কি? কিয়াত হচ্ছে মায়ানমারের মুদ্রা। এই যে মায়ানমার দেশটা আছে ভারতের কোন দিকে বললাম? পূর্ব দিকে অবস্থিত। খুব খুব গুরুত্বপূর্ণ, এই মায়ানমার দেশটাকে অনেক সময় বলা হয়ে থাকে ব্রহ্মদেশ বা বর্মা। ওকে, এটাকে কি বলা হয়? বর্মা। এই মায়ানমার দেশে জানো কয়েকদিন আগে একটা খুব তীব্র ভূমিকম্প হয়েছে, 7.7 ম্যাগনিটিউডের খুব তীব্র একটা ভূমিকম্প হয়েছে। আর আমাদের ভারত সরকার সেখানে কিন্তু রিলিফ পাঠিয়েছে। রিলিফ পাঠানোর সময় ভারত একটা মিশন লঞ্চ করেছিল, অপারেশন ব্রহ্মা। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না, তোমাদের চাপ নেওয়ার কিছু নেই। যাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে বিভিন্ন পরীক্ষায় তাদের এটা পড়তে হয় যে ভারত কোন দেশে অপারেশন ব্রহ্মা লঞ্চ করেছে সম্প্রতি। মাথায় রাখবে সেটা কোথায় করেছে? মায়ানমারে। যেহেতু এই মায়ানমারের অপর নাম হচ্ছে বর্মা বা ব্রহ্মা। ওকে, এরপরে দেখো এই মায়ানমারের সাথে কোন কোন রাজ্যের সীমানা আছে। মায়ানমার সীমান্তে অবস্থিত আছে আমাদের মিজোরাম রাজ্য, মণিপুর রাজ্য, নাগাল্যান্ড রাজ্য এবং অরুণাচল প্রদেশ রাজ্য। ভারতের 4টি রাজ্য, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের মতো 4টি রাজ্য এই সীমানায় অবস্থিত আছে। এদের সাথে কিন্তু মায়ানমারের সীমানা আছে। নেক্সট হচ্ছে নেপাল। নেপালের পতাকা দেখতে পাচ্ছ, নেপাল হচ্ছে বিশ্বের মধ্যে একমাত্র দেশ যাদের পতাকা কিন্তু এই রকম ত্রিকোণ টাইপের। এদের পতাকা কিন্তু আয়তকার নয়। বিশ্বের মধ্যে তুমি যত দেশ দেখতে পাবে, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, যত দেশ দেখতে পাবে সবার কিন্তু পতাকা কি হয়? আয়তকার হয়। কিন্তু নেপালের পতাকাটা একটু আলাদা। নেপালের পতাকা কিন্তু কি একটু ত্রিকোণ টাইপের পতাকা। নেপালের রাজধানী কাঠমান্ডু। আচ্ছা, কাঠমান্ডু যখন বলছি তখন মনে রাখবে এই যে কাঠমান্ডু শহরটা, এই কাঠমান্ডু শহর থেকে কয়েকটা তথ্য বলার আছে। আচ্ছা, আগে এটা আলোচনা করে নিই তারপরে বলবো। এটা আলোচনা করে নিই তারপরে তোমাদের সাথে এটা বলবো। নেপালের রাজধানী কি কাঠমান্ডু। নেপালের মুদ্রা হচ্ছে নেপালি রুপি, হচ্ছে এখানকার মুদ্রা। আচ্ছা, নেপালের আর কি বিশেষত্ব আছে? এই নেপাল দেশে অবস্থিত আছে বিশ্বের উচ্চতম শিখর, অর্থাৎ বিশ্বের উচ্চতম স্থান, যেটার নাম কি? মাউন্ট এভারেস্ট, তাই না? সেটা কোথায় অবস্থিত? নেপালেই অবস্থিত আছে। তো বিশ্বের উচ্চতম স্থানের নাম কি? মাউন্ট এভারেস্ট। প্রায় 8,848.8 কিলোমিটার দীর্ঘ বা উঁচু একটা কিলোমিটার নয়, মিটার, মাফ করবে, মিটার উঁচু একটা কিন্তু পর্বত, যেটা বিশ্বের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ। এটা কোথায় আছে? নেপালে আছে। হিমালয় পর্বতের একটা অংশ মাউন্ট এভারেস্ট। আচ্ছা, নেপালি রুপি এখানকার মুদ্রা। পাকিস্তান, এখানকার রাজধানী হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তানের মুদ্রা হচ্ছে পাকিস্তানি রুপি। শ্রীলঙ্কা,
রাজধানী সিরি জয়বর্ধনা পুরা করতে এবং শ্রীলঙ্কান রুপি হচ্ছে এখানকার মুদ্রা। আচ্ছা, এখান থেকে দুটো তথ্য একটু বলার আছে। প্রথমে হচ্ছে এই যে পাকিস্তান দেশটা দেখতে পাচ্ছ, এই পাকিস্তানের সাথে আমাদের ভারতের যে সীমানা আছে সেটার একটা নাম আছে। ভারত ও পাকিস্তানের সীমানাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। কি ডিয়ার স্টুডেন্টস? লিখে রাখবে, খাতায় লিখে রাখো, র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমানার নাম। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে আরেকটা সীমানা আছে, নাম কি তার? ভারত পাকিস্তানের মধ্যে আরেকটা সীমানা আছে যেটাকে বলা হয়ে থাকে লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোলটা পাকিস্তান অকুপাই কাশ্মীর, যেটাকে আমরা পিওকে বলে থাকি, পাকিস্তান আমাদের ভারতের কাশ্মীরের কিছুটা দখল করে রেখেছে, ঠিক আছে? তো সেই পাকিস্তান যে কাশ্মীরের কিছুটা দখল করে রেখেছে, সেই পাকিস্তান অকুপাই কাশ্মীর এবং ভারতীয় কাশ্মীরের মাঝখানে অবস্থিত আছে লাইন অফ কন্ট্রোল, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি LOC। এটাকে কি বলা হয় সংক্ষেপে? এটাকে আমরা অনেক সময় বলে থাকি LOC। এই দুটো লাইন কিন্তু ভারত এবং পাকিস্তানের মাঝখানে আছে। ওকে, আচ্ছা, আর কি বলছে স্যার? ম্যাকমোহন লাইন কার সাথে আছে? সবকিছু বলবো, একটু ধৈর্য ধরো। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা দেশটা একটা দ্বীপ দেশ, এটা একটা কি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা দেশটা। তো শ্রীলঙ্কা যেহেতু একটা এই যে দ্বীপ রাষ্ট্র, শ্রীলঙ্কা দ্বীপ রাষ্ট্রটা কোন দিকে আছে? ভারতের পূর্ব দিকে অবস্থিত আছে। এবং এই ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে একটা কিন্তু একটা সমুদ্র আছে, একটা সংকীর্ণ প্রণালী আছে যেটার নাম হচ্ছে পক প্রণালী। তোমরা যদি দেখো, ভালো করে দেখো, এখানে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে এইখানে কিন্তু একটা তোমার সংকীর্ণ স্ট্রেট আছে যেটাকে পক প্রণালী বলা হয়। খুব মানে একটা সংকীর্ণ জলভাগ এখানে আছে, এটাকে আমরা কি বলছি? পক প্রণালী। তো ভারত এবং শ্রীলঙ্কা কি দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? এটা একটু জেনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। ওকে, আচ্ছা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে বলবেন, সবকিছুই বলবো বাবা, একটু অপেক্ষা করো। আফগানিস্তান, ভারত এবং আফগানিস্তান খুব ইম্পর্টেন্ট। ভারত এবং আফগানিস্তানের মধ্যে খুব ভালো সম্পর্ক। সম্প্রতি আমরা দেখেছি আফগানিস্তানের কিন্তু যারা বর্তমানে সরকারে আছে তারা ভারতে রিসেন্ট ভিজিট করেছে। সেই আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, আর আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি। এই যে আফগানিস্তান, আফগানিস্তান দেশটা, এই দেশটার সাথে ভারতের যে বাউন্ডারি, ভারত ও আফগানিস্তানের মাঝখানে আছে ভারত ও আফগানিস্তানের বর্ডারকে বলা হয়ে থাকে কি জানো? সেটা হচ্ছে ডুরান্ড লাইন। একটু জেনে রাখতে হবে এটা। ভারত এবং আফগানিস্তানের বর্ডারের নাম কি? ডুরান্ড লাইন বলা হয় ভারত আফগানিস্তানের বর্ডারকে। ওকে, মাথায় ঢুকেছে? নেক্সট, বাংলাদেশ। ভারতের প্রতিবেশী একটা দেশ বাংলাদেশ, ভারতের পূর্ব দিকে আছে। এই বাংলাদেশ থেকে কয়েকটা তথ্য জেনে রাখবে। প্রথমত, বাংলাদেশ এর সাথে ভারতের দীর্ঘতম সীমানা আছে। ভারতের দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে আছে? ভারতের দীর্ঘতম সীমানা আছে যে দেশের সাথে, সেটা হচ্ছে বাংলাদেশ। কতটা আছে ভারত এবং বাংলাদেশের সাথে সীমানা? একটু লিখে রাখো, ভারত এবং বাংলাদেশের সীমানা হচ্ছে 4096 কিলোমিটার প্রায়। কিন্তু
প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমানা কিন্তু বাংলাদেশের সাথে আমাদের ভারতের আছে, অনেক দীর্ঘ সীমানা। অন্যান্য দেশের সাথেও কিন্তু এত সীমানা নেই, মানে চীন এত বড় দেশ, চীনের সাথেও কিন্তু ভারতের এত দীর্ঘ সীমানা নেই। বাংলাদেশের সাথে সব থেকে দীর্ঘতম সীমানা আমাদের ভারতের আছে। এখন এই বাংলাদেশ সীমান্তে কিছু রাজ্য আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, ত্রিপুরা এবং আরেকটার নাম হচ্ছে মিজোরাম। এই যে রাজ্যগুলো আছে না, এই রাজ্যগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশ সীমান্তে অবস্থিত রাজ্য, মানে এদের সাথে বাংলাদেশের কিন্তু সীমানা আছে। পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, ত্রিপুরা, মিজোরাম, এই যে রাজ্যগুলো আছে এগুলো বাংলাদেশ সীমান্তে পড়ে। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। বুঝেছো? ইম্পর্টেন্ট এই কয়েকটা জিনিস, কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এটা একটু জেনে রাখতে হবে। এই রাজ্যগুলোর সাথে বাংলাদেশের কিন্তু সীমানা আছে। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে বাংলাদেশি টাকা। ওকে, নেক্সট হচ্ছে ভুটান। ভুটান ভারতের কোন দিকে আছে? ভারতের উত্তর দিকে। আর চীন দেশ, এটাও ভারতের উত্তর দিকে আছে। ভুটান দেশের রাজধানী হচ্ছে থিম্পু, আর ভুটানের মুদ্রার নাম হচ্ছে নুলট্রাম। ভুটান দেশের রাজধানীর নাম তাহলে কি বলবে? তোমরা বলবে থিম্পু, আর ভুটানের মুদ্রা নুলট্রাম হচ্ছে এখানকার মুদ্রার নাম। আচ্ছা, ভুটান থেকে আরেকটা জিনিস জেনে রাখো, ভুটানের ভাষা, ভুটানের অফিসিয়াল ভাষাকে বলা হয়ে থাকে জাংখা ভাষা। খাতায় নোট করো, জাংখা ভাষা হচ্ছে ভুটানের অফিসিয়াল ভাষা। ওকে, আচ্ছা, এই ভুটান দেশটা হচ্ছে বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ, অর্থাৎ এই দেশটার কার্বন নেগেটিভ। কার্বন নেগেটিভ মানে কি? এদের কার্বন ফুটপ্রিন্ট অনেক কম, মানে এরা যে কার্বন ডাই অক্সাইড সেটা খুব কম পরিমাণে প্রডিউস করে। তো বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ, মানে বিশ্বের সব থেকে, আমরা যদি বলি যে দেশটা পৃথিবীতে দূষণ কন্ট্রিবিউশন করে না বললেই চলে, মানে দূষণ করেই না পৃথিবীতে, সেই দেশটার নাম হচ্ছে কি? ভুটান দেশ। এছাড়া ভুটানের আরেকটা জিনিস আছে, এই ভুটানের তোমরা দেখো, ভুটানে কিন্তু ভারতের একমাত্র প্রতিবেশী দেশ যেখানে রাজতন্ত্র আছে, মানে এখানে এখনো রাজা মহারাজার ব্যাপার আছে। বুঝলে? ভারতের অন্যান্য প্রতিবেশী দেশে কিন্তু আমরা রাজতন্ত্র দেখতে পাবো না, এখানেই দেখতে পাবো। আরো একটা জিনিস হচ্ছে, এই ভুটানকে অনেক সময় বলা হয়ে থাকে বজ্রপাতের দেশ। ভুটানকে কি বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয় অনেক সময়, এটা একটু লিখে রাখতে হবে। এরপরে চীন দেশ। ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে তার ভিতরে চীন দেশের রাজধানী হচ্ছে বেইজিং, চীনের মুদ্রার নাম হচ্ছে চীনা ইউয়ান। ওকে, আচ্ছা, চীন দেশ সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখো, এই যে চীন দেশটা হচ্ছে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ। ভারতের সব থেকে বড় বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? সেটি হচ্ছে চীন দেশ। যতগুলো এতক্ষণ প্রতিবেশী দেশ দেখছিলাম তার ভিতরে সব থেকে বড় প্রতিবেশী দেশ চীন দেশটা, রাজধানী বেইজিং। চীন থেকে আরেকটা তথ্য বলা যাচ্ছে, চীন বলে যে দেশটা আছে, চীন আর ভারতের মধ্যে যে সীমানা, চীন ও ভারতের সীমানার নাম দুটি। ভারতের দুটি সীমানা আছে চীনের সাথে, একটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, বলা হয়ে থাকে। আরেকটি হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা এলএসি। লাইন অফ কন্ট্রোলটা কি এটা বুঝতে হলে আমাদের একটু ম্যাপে আসতে হবে। এই যে আমাদের জম্মু কাশ্মীর অঞ্চলটা দেখতে পাচ্ছ, এর কিছুটা অংশ পাকিস্তান দখল করে রেখেছে, যেটাকে বলা হয় থাকে পিওকে।
আর ভারতের কাশ্মীর আর পিওকের মাঝখানে আছে কি বললাম, সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এলওসি। তেমনি আমাদের ভারতের যে লাদাখ অঞ্চল দেখতে পাচ্ছ, লাদাখের কিছুটা অংশ কিন্তু চীনের দখলে আছে, বুঝেছো? এটা এই অংশটাকে আমরা বলে থাকি আকসাই চীন, চীন দখল করে রেখেছে। ম্যাপে কিন্তু দেখানো হয়ে থাকে এটা ভারতের অংশ, কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ড রিয়েলিটিতে আকসাই চীনটা চীনের দখলে আছে। আর এই আকসাই চীন আর আমাদের ভারতের যে লাদাখ, এর মাঝখানে অবস্থিত হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অর্থাৎ এই অংশটা একটা বাফার জোন, যুদ্ধ বাফার জোন বলা যেতে পারে। এটা একটা টেম্পোরারি একটা লাইন, যুদ্ধবিরতি লাইন এখানে টানা হয়েছিল, এটাই হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর চীনের সাথে আমাদের অন্যান্য যে বাউন্ডারি আছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশ অঞ্চল জুড়ে, এটাকে বলা হয়ে থাকে ম্যাকমোহন লাইন। বিশেষ করে আমাদের নর্থ ইস্টে চীনের সাথে যে বাউন্ডারি আছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। আর এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দুটোই এখানে অবস্থিত। ওকে, হ্যাঁ। নেক্সট, এই হচ্ছে আমাদের ভারতের প্রতিবেশী দেশ সম্বন্ধে আমরা দেখলাম। আচ্ছা, এক মিনিট, এখানে ম্যাপ চলে এসেছে। আচ্ছা, ম্যাপটা আমি পরে মুছে দেবো, ঠিক আছে? পরেরটা দেখি। পরে হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এতক্ষণ আমরা দেখছিলাম ভারতে কতগুলি রাজ্য আছে, 28টি রাজ্য আছে। সব থেকে বেশি কিন্তু রাজ্য আছে ভারতের মধ্যে আমরা দেখব, ভারতের মধ্যে সব থেকে বড় রাজ্য, তার ভিতরে রাজস্থান রাজ্য। রাজস্থান ভারতের সব থেকে বড় রাজ্য। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। এই যে রাজ্যটা দেখতে পাচ্ছ, আয়তনে ভারতের সব থেকে বড় রাজ্য রাজস্থানটা, মানে এরিয়া সব থেকে বেশি এরিয়া জুড়ে আছে ভারতের মধ্যে। আর সব থেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে ভারতের গোয়া রাজ্য, যেটা আরব সাগর উপকূলে অবস্থিত আছে। আরব সাগরটা ভারতের পশ্চিম দিকে অবস্থিত। আরব সাগর উপকূলে অনেকগুলো রাজ্য আছে, গুজরাট আছে, মহারাষ্ট্র আছে, গোয়া আছে, কর্ণাটক আছে, কেরালা আছে। এই যে রাজ্যগুলো, এগুলোকে আমরা আরব সাগর উপকূলীয় রাজ্য বলছি। এই রাজ্যগুলোর ভিতরে গোয়া হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম রাজ্য ভারতের। ওকে, নেক্সট দেখো, ভারতের জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের সব থেকে জনবহুল রাজ্য, মানে এখানে সব থেকে বেশি পরিমাণে জনগণ বসবাস করে, সব থেকে বেশি মানুষ বসবাস করে, বুঝেছো? আচ্ছা, সব থেকে জনবিরল রাজ্য, বিরল মানে যেখানে কম জনসংখ্যার মানুষ বসবাস করে, তাকে আমরা জনবিরল রাজ্য বলি। যেমন সিকিম রাজ্য হচ্ছে সব থেকে জনবিরল রাজ্য ভারতের মধ্যে, সব থেকে কম জনসংখ্যা এখানেই বসবাস করে। বর্তমানে কতগুলি রাজ্য? 28টি রাজ্য। 28টি রাজ্য, তার ভিতরে সব থেকে নবীনতম মানে নতুন রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা ভারতের 29তম রাজ্য ছিল। স্যার কিভাবে হয়? ভারতে বর্তমানে রাজ্য 28টি, তাহলে আপনি বলছেন ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা? হ্যাঁ, তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য। এটা 2014 সালে গঠন হয়েছিল। তখন আমাদের ভারতে কতগুলি রাজ্য ছিল জানো? 29টি রাজ্য ছিল। আর এটা ভারতের 29তম রাজ্য। আমাদের ভারতবর্ষে পরবর্তীতে তোমরা যদি দেখো 2019 সালের দিকে, 2019 সালে কি করা হয় জানো? এই যে পুরো তোমরা উপরের দিকে আমাদের ভারতের একদমই মাথার দিকে দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর এবং লাদাখ রিজন, এই অঞ্চলটাকে আগে একটা রাজ্য মনে করা হতো, জম্মু কাশ্মীর রাজ্য। আর এখানে সংবিধানের একটা বিশেষ ধারা, আর্টিকেল 370 ধারা কিন্তু লাগু ছিল। পরবর্তীতে 2019 সালে ভারত সরকার কি করে? পার্লামেন্টে একটা বিল পাস করে এবং আর্টিকেল 370 ধারাটাকে তুলে দেওয়া হয়, বুঝেছো? একদমই আর্টিকেল 370 কে তুলে দেওয়া হয়। সাবিনা বেগম, নূরসামা খাতুন, সাউন্ড থেকে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি দেখছি। আসলে স্মার্ট বোর্ডে হলে প্রবলেমটা হতো না, বসে করছি তো এই কারণে। অ্যাকচুয়ালি স্টুডিও আমাদের খালি নেই, এই কারণে ব্যাপারটা হচ্ছে প্রবলেম হয়ে গেছে। ওকে, হ্যাঁ, কত সাল বললেন? বলবো অবশ্যই। তো 2019 সালে এই আর্টিকেল 370টাকে তুলে দেওয়া হয়। তুলে দিয়ে এই জম্মু কাশ্মীর আর লাদাখ, এই অঞ্চল দুটোকে তোমার হচ্ছে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এটা একটা সময় একটাই রাজ্য ছিল, বুঝেছো? এই লাদাখ বলে এই অংশটা একটা সময় একটাই রাজ্য ছিল, জম্মু কাশ্মীর রাজ্য। ওকে, কিন্তু 2019 সালে এটা ভাগ করে দেওয়া হয়। ভাগ করে কিন্তু দুটো কি করা হয়? দুটো আলাদা আলাদা অঞ্চলে পরিণত করা হয়, লাদাখ অঞ্চল আর একটা নাম হচ্ছে জম্মু কাশ্মীর অঞ্চল। দুটোই কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু কাশ্মীর কিন্তু বর্তমানে ভারতের রাজ্য নয়, জম্মু কাশ্মীর কিন্তু ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এখন কেন্দ্রশাসিত অঞ্চল মানে কি? কেন্দ্রশাসিত অঞ্চল মানে যেখানে সরাসরি কেন্দ্রের শাসন চলবে। রাজ্য কি হয়? রাজ্যের ক্ষেত্রে রাজ্যের কিন্তু বিধানসভা থাকে।
রাজ্যের একটা সরকার থাকে, রাজ্যের নিজস্ব রাজ্য সরকার থাকে, মুখ্যমন্ত্রী থাকে, রাজ্যের মন্ত্রী পরিষদ থাকে, তাই তো। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে কি হয়, এরকম কিন্তু খুব কম হয়। কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চল ডিফারেন্ট, কিন্তু বেশিরভাগ কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর বলে একজন ব্যক্তি থাকেন। সেই লেফটেন্যান্ট গভর্নরের কিন্তু শাসন চলে, বুঝেছো। যেমন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর সিং সম্প্রতি রিসেন্ট অ্যাপয়েন্ট হয়েছেন। জম্মু কাশ্মীরের তোমার হচ্ছে মনোজ কুমার জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লির তোমার হচ্ছে বিনয় কুমার সাক্সেনা। তো এইগুলো হচ্ছে বিভিন্ন আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। এই কেন্দ্রশাসিত অঞ্চলে তাহলে কার শাসন থাকবে? লেফটেন্যান্ট গভর্নর। আর লেফটেন্যান্ট গভর্নরকে আমাদের রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে থাকেন সরাসরি। এরা কিন্তু কোনো নির্বাচিত হয় না সাধারণ জনগণের দ্বারা, বুঝেছো। মানে এখানে কেন্দ্রের শাসন চলে, এখানকার ল অ্যান্ড অর্ডার, এখানকার যে প্রশাসনিক ব্যবস্থা পুরোটাই কিন্তু কেন্দ্র শাসিত অঞ্চলের যে ল অ্যান্ড অর্ডার সেটা কিন্তু গভর্নর, লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকে, তারা কিন্তু এটা কন্ট্রোল করে। ওকে, কিন্তু রাজ্যের যদি আমরা প্রশাসনিক বিষয় বলি, রাজ্যের তোমার হচ্ছে পুলিশি ব্যবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলা, এই পুরো বিষয়টা কিন্তু রাজ্য সরকার কন্ট্রোল করতে পারে, হ্যাঁ কি না? তো রাজ্য সরকারের এখানে প্রয়োজন হয় না, এখানে লেফটেন্যান্ট গভর্নর থাকে। গুড। তো 2019 সালে এখানে সঠিক উত্তর হবে এই তোমার হচ্ছে, যেহেতু একটা রাজ্য কমে গেছে, একটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, এই কারণে 29টি রাজ্য থেকে বর্তমানে আর 28টি রাজ্য আছে, বুঝেছো। এটাই বলার ছিল আমার। নেক্সট হচ্ছে সর্বাধিক বনভূমি কোথায় আছে? আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বন আমরা দেখতে পাবো কোথায়? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি পরিমাণে কিন্তু বন আছে। দীর্ঘতম উপকূল রেখা গুজরাট রাজ্যের। উপকূল রেখা মানে সমুদ্রের সাথে বাউন্ডারি আছে কোন রাজ্যের সব থেকে বেশি? সেটা হচ্ছে আমাদের কিন্তু গুজরাট রাজ্যের সমুদ্রের সাথে সব থেকে দীর্ঘতম বাউন্ডারি আছে। হ্যাঁ, প্রায় 1600 কিলোমিটার মতো কিন্তু দীর্ঘ বাউন্ডারি আছে গুজরাটের সাথে আমাদের সমুদ্রের। ওকে, তো এখানে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর এখান থেকে দেখতে পারি। কেমন প্রশ্ন উত্তর আসবে পরীক্ষা একটু দেখো, এরকম প্রশ্ন আসবে। ভারতের বৃহত্তম রাজ্য এলাকা ভিত্তিতে কোনটি? একটু উত্তর করো সকলে, দ্রুত উত্তর করো দেখি। অর্ণব বলছে স্যার পলিটির ক্লাস আপনি নেবেন। না না না, আমি নেব না পলিটির ক্লাস, ওটা রাহুল চক্রবর্তী স্যার নেবেন। আচ্ছা, পিঙ্কি গঙ্গোপাধ্যায় উত্তর করছে, সকলে উত্তর করছে রাজস্থান ভারতের এলাকা ভিত্তিতে বৃহত্তম রাজ্য। নেক্সট, ভারতের রাজধানীর নাম কি? এটা বলো, ভারতের রাজধানীর নাম কি? অ্যান্সার হচ্ছে নতুন দিল্লি। ভারতের সর্বাধিক বনাঞ্চল কোন রাজ্যে রয়েছে? সুপ্রিয়া, শিউলি, রত্না, মারিনা, দেখি নার্গিস খাতুন, তনুশ্রী, ইদ্রিস আলী। রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি কিন্তু বনাঞ্চল রয়েছে। নেক্সট, কোন রাজ্যটি সর্বাধিক সংখ্যক রাজ্যের সাথে সীমানা ভাগ করে? আচ্ছা, এটা আমার তোমার বলা হয়নি, একটু ম্যাপে আমি ফেরত যাব। আমাদের ভারতবর্ষে একটা রাজ্য আছে, নাম হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য। এই উত্তরপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি সংখ্যক রাজ্যের সাথে সীমানা আছে। কতগুলি? দেখো, উত্তরপ্রদেশ রাজ্যের 8টি রাজ্যের সাথে সীমানা আছে, ঠিক আছে? 8টি রাজ্য সাথে সীমানা আছে, এটা একটু লিখে রাখবে। এবং উত্তরপ্রদেশ আমাদের ভারতের সব থেকে জনবহুল রাজ্যের মধ্যেও কিন্তু পড়ে। সকলের কমেন্ট দেখতে পাচ্ছি, সুদেশনা মন্ডল তোমার কমেন্টও দেখতে পাচ্ছি। ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? এটা একটা আলাদা প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি কি? সাইলেন্ট ভ্যালি হচ্ছে একটা উপত্যকার নাম, ঠিক আছে? উপত্যকা, এরকম প্রশ্ন হবে, আমি একটু দেখাচ্ছি। পরের দিনের ক্লাসে এই জিনিসগুলো নিয়েও আমরা পড়বো। সাইলেন্ট ভ্যালি কোথায় আছে, কাঙ্গের ভ্যালি, নাওড়া ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই জিনিসগুলো নিয়ে পরের দিনের ক্লাসে পড়বো। আফি তোমার কমেন্টও দেখতে পাচ্ছি, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। ভারতের প্রমাণ দ্রাঘিমাটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ওটা আরেকবার বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। ভারতের প্রমাণ দ্রাঘিমা যেটা, সেটা ভারতের যে যে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য, মধ্যপ্রদেশ রাজ্য, ছত্তিশগড় রাজ্য, আর হচ্ছে তোমার ওড়িশা রাজ্য এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য। এই রাজ্যগুলোর উপর দিয়ে বিস্তৃত হয়েছে আমাদের ভারতের যে প্রমাণ দ্রাঘিমা, বা যেটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয় সেটা। অত ডেপথ থেকে তোমাদের প্রশ্ন না আসার চান্স অনেক বেশি। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি কেরালাতে অবস্থিত আছে, কেরালাতে। নেক্সট দেখো, কচ্ছের রণ অবস্থিত কোথায়? এগুলো এখন আমি পড়াইনি, কিন্তু পরবর্তীতে পড়াবো, বুঝেছো? কেমন প্রশ্ন হতে পারে পরীক্ষায় একটু মডেল প্রশ্ন দেখাচ্ছি তোমাদের আমি।
এগুলো পরবর্তীতে পড়াবো। এরকম প্রশ্ন হবে, কচ্ছের রণ কোথায় আছে? গুজরাট রাজ্যে আছে কচ্ছের রণ। এগুলো অনেকে পারে, সবাই তোমরা পারো অনেকে এখানে। নেক্সট হচ্ছে ভারতের জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় রাজ্য কোনটি, মানে সব থেকে বেশি জনসংখ্যা কোথায় আছে? সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে, সব থেকে বেশি জনসংখ্যা। কোন রাজ্যে লোকটাক হ্রদ আছে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকটাক হ্রদ কোথায় আছে? আমরা রাজ্য পরিচিতির যখন ক্লাস